তোদের তড়িৎ চুম্বকত্ব এই চ্যাপ্টারের আজকে আমরা এখান থেকে শুরু করব। এই প্রসঙ্গে তোদেরকে একটা কথা বলি সকলকে, তোরা যখন বইতে তোরা দেখতে যাবি তখন তোরা দেখতে পাবি যে আমি যেখান থেকে শুরু করছি তোদের বইতে সেখান থেকে শুরু নেই, তোদের বইতে একটু অন্য কোথাও থেকে শুরু আছে। অর্থাৎ তোদের বইয়ের পেছন দিকে যেগুলো আছে সেগুলো আমি আগে পড়াচ্ছি। অ্যাকচুয়ালি তোদেরকে আমি যেভাবে পড়াচ্ছি তোরা সেইভাবে এগো, তাহলে দেখবি এই চ্যাপ্টারটা বুঝতে খুব সহজ লাগবে। আবারও বলছি, তোদের ইলেকট্রোস্ট্যাটিক্স পড়ানোর সময় আমি বলেছিলাম, আবারও এখানেও বলছি, তোদের এই তড়িৎ চুম্বকত্ব বিষয়টা ভীষণই সহজ, অকল্পনীয় সহজ, যদি তোরা একটু বুঝতে পারিস। সবাই সেই জন্য মন দিয়ে তোরা ভিডিওটা দেখ, ভালো করে ভিডিওটা দেখ, আর আমি যেভাবে তোদেরকে বলছি তোরা সেইভাবে স্টেপ বাই স্টেপ বুঝে পড়, দেখ খুব সহজ লাগবে। আমি বিগত বছরগুলোর অভিজ্ঞতা থেকে বলছি, ছেলেমেয়েরা সবাই কি করে জানিস তো, এই চ্যাপ্টারটাকে নর্মালি আগে পড়ে, বছরের শেষে গিয়ে তোর এই চ্যাপ্টারটাকে অ্যাভয়েড করার চেষ্টা করে, মানে এই পোর্শনটা। অর্থাৎ ছেলেরা ভাবে যে এইখান থেকে আমরা কীভাবে উত্তর করবো, কিন্তু দুশ্চিন্তার কোনো কারণ নেই। তোরা কল্পনা করতে পারবি না যে তোদের টোটাল 12 সিলেবাসে এটা সব থেকে সহজ পোর্শন, কিন্তু কনসেপচুয়াল ঠান্ডা মাথায় রিল্যাক্সড ওয়েতে চিন্তা করে করে বোঝ এবং তোরা পড়, খুব সহজ লাগবে। তোরা আমার সাথে চল, দেখ তোদের সহজ লাগবে। আচ্ছা, সর্বপ্রথমে বলি, তোরা সবাই এই তড়িৎ চুম্বকত্ব সম্পর্কে প্রত্যেকে ক্লাস 10-এ তোরা পড়ে এসেছিলি। তোদের যখন তোরা চলতড়িৎ পড়েছিলি, সেই চলতড়িতে তোরা শেষের দিকে তড়িৎ চুম্বকত্ব পড়েছিলি। ওখানে তোরা মনে করে দেখ, সবাই পড়েছিলি এরকমভাবে: ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম, ফ্লেমিংয়ের ডান হস্ত নিয়ম, অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম, বার্লো চক্র, ইন্ডাকশন মোটর বা এসি জেনারেটর, ডিসি জেনারেটর, এইগুলো তোরা সব পড়েছিলি। আমরা সেগুলোকেই আরও ডিটেলসে এখানে পড়ব, কিন্তু আরও সহজভাবে। এখানে সিলেবাসটা ক্লাস 10-এর তুলনায় অনেকটাই বেশি রয়েছে। এখানে আমরা সেটাকে এবার ডিটেলসে পড়ব। সবার আগে তোদেরকে বলি, তোরা জানিস সবাই, তা সত্ত্বেও আমি বলছি, দুদিন আগে, জাস্ট এই দুদিন আগে তোরা যখন সবাই পড়াশোনা করেছিস, তখন তোরা প্রত্যেকে মনে করে দেখ তড়িৎ বলরেখা সম্পর্কে শিখেছিলি। আর আজকে আমরা সবার একদম শুরুতে চৌম্বক বলরেখা সম্পর্কে শিখব। তড়িৎ বলরেখাগুলোর ক্ষেত্রে যা যা বৈশিষ্ট্যগুলো পড়েছিলি, চৌম্বক বলরেখার ক্ষেত্রে সবই প্রযোজ্য, হাতে গোনা 2-1টা জায়গা ছাড়া। কি কি জায়গা? যদি তোর পার্থক্য চায় তাহলে তোরা লিখতে পারবি। যেমন ধর, তড়িৎ বলরেখার ক্ষেত্রে বলরেখাগুলো সবসময় ধনাত্মক আধান থেকে শুরু হয় আর ঋণাত্মক আধানে গিয়ে শেষ হয়। কিন্তু এখানে কি হয়, এখানে তার মানে কি, তড়িৎ বলরেখাগুলোর মুক্ত, মানে একটা আধান থেকে শুরু হয়ে আরেকটা আধানে গিয়ে শেষ হচ্ছে, কিন্তু আরেকটা আধান থেকে প্রথম আধানে কিন্তু ফিরে আসতে পারছে না। তার মানে সবসময় ধনাত্মক আধান থেকে শুরু হবে আর ঋণাত্মক আধানে গিয়ে মিলিত হবে, কিন্তু ঋণাত্মক আধান থেকে ধনাত্মক আধানে ফিরে আসতে পারছে না। এটা তোরা সবাই পড়েছিলি। কিন্তু চৌম্বক বলরেখার ক্ষেত্রে কি হয়, তোরা ধরে নে আমার এই হাতের এই পেনটা একটা দ্বন্দ্বচুম্বক। এই দ্বন্দ্বচুম্বকের এই কালো যে ক্যাপটা তোরা দেখতে পাচ্ছিস, এইটা আমাদের উত্তর মেরু, আর যে সাদা প্রান্ত তোরা দেখতে পাচ্ছিস এটা দক্ষিণ মেরু। তাহলে এখানে কি হয়, এই উত্তর মেরু থেকে চৌম্বক বলরেখাগুলো বের হয়ে দক্ষিণ মেরু থেকে মিলিত হয়। সবসময়ের জন্য চৌম্বক বলরেখাগুলো উত্তর মেরু থেকে বের হবে আর দক্ষিণ মেরু থেকে মিলিত হবে। তার মানে এখানেও কি বলরেখাগুলো শুধুমাত্র মুক্ত না, এখানে বলরেখাগুলো কিন্তু বদ্ধ, মানে ক্লোজড পাথ। কিরকমভাবে ক্লোজড পাথ হচ্ছে? অ্যাকচুয়ালি এই দ্বন্দ্বচুম্বকের ভেতরে কি হয়, আমি বাইরে বললাম যে উত্তর মেরু থেকে শুরু হয়, দক্ষিণ মেরু থেকে মিলিত হয়, চুম্বকের বাইরে। আর চুম্বকের ভেতরে কি হয়, দক্ষিণ মেরু থেকে শুরু হয়, উত্তর মেরু থেকে মিলিত হয়। তার মানে একই বলরেখা যখন চুম্বকের বাইরে উত্তর থেকে বেরিয়ে দক্ষিণে প্রবেশ করছে, আর চুম্বকের ভেতরে দক্ষিণ থেকে উত্তর পর্যন্ত বিস্তৃত রয়েছে, তারপরে এটা কিন্তু একটা বদ্ধ পথ। তোদের আমি এখনই বোর্ডে তোদের দেখাবো যে এই বলরেখাগুলো, কিছু বলরেখা তোর এখান থেকে বেরিয়ে গিয়ে হয়তো দূরে অন্য কোনো দণ্ডচুম্বকের দক্ষিণ মেরুতে প্রবেশ করছে, বা তোরা দেখতে পারবি যে এই আমি দক্ষিণ মেরুতে কিছু বলরেখা প্রবেশ করিয়েছি, সেই বলরেখাগুলো তোর হয়তো অন্য কোনো চুম্বকের উত্তর মেরু থেকে নির্গত হয়ে এই দক্ষিণ মেরুতে এসে মিলিত হয়েছে, কিন্তু যে এনিহাও তোর এটা কিন্তু পূর্বোক্ত ওখানে ফিরে যাবে, মানে এটা বদ্ধ পথ হবেই হবে। তার মানে তোরা সবাই তড়িৎ বলরেখা, চুম্বক বলরেখা একটা পার্থক্য পেয়ে গেলি। তড়িৎ বলরেখা হলো মুক্ত, চুম্বক বলরেখা হলো বদ্ধ।
তোরা সবাই মনে করে দেখ, তড়িৎ বলরেখার ক্ষেত্রে পেয়েছিলি বলরেখা হলো কাল্পনিক, চুম্বক বলরেখাও কাল্পনিক। তড়িৎ বলরেখাগুলোর যদি কোনো বলরেখার উপস্থিত কোনো বিন্দুতে যদি আমি একটা স্পর্শক অঙ্কন করি, তাহলে ওই বিন্দুতে ওই অবস্থানে আমাকে তড়িৎ ক্ষেত্রের অভিমুখে প্রকাশ করে। চৌম্বক বলরেখার ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য, অর্থাৎ যদি আমরা কোনো একটা চৌম্বক বলরেখার, কাল্পনিক চৌম্বক বলরেখার উপরিস্থিত কোনো বিন্দুতে যদি আমি একটা স্পর্শক অঙ্কন করি, তাহলে সেই স্পর্শক আমাকে ওখানে ওই অবস্থানে চৌম্বক ক্ষেত্রের লব্ধি, চৌম্বক ক্ষেত্রের অভিমুখে প্রকাশ করবে। দুটো তড়িৎ বলরেখা ছেদ করে না, দুটো চৌম্বক বলরেখা ছেদ করে না, দুটো তড়িৎ বলরেখা পাশাপাশিভাবে তোর হচ্ছে একে অপরকে বিকর্ষণ করে, পার্শ্বীয়ভাবে। দুটো চৌম্বক বলরেখা পাশাপাশি একে অপরকে বিকর্ষণ করে, অ্যাজ ইট ইজ। তার মানে কি, তড়িৎ বলরেখা, চৌম্বক বলরেখার বাকি সমস্ত ধর্মগুলো এক। আমি সবকটা ডিটেলস আমি আলোচনা করতে যাচ্ছি না। তার মানে তোরা সবাই চৌম্বক বলরেখার বৈশিষ্ট্যগুলো তাহলে তোরা পড়ছিস বই থেকে খুঁটিয়ে, এবং সেক্ষেত্রে মাথায় রাখবি, যেটা আমার এখানে সব থেকে বলার প্রথম মোটো, সেটা হচ্ছে চৌম্বক বলরেখা তার মানে দণ্ডচুম্বকের উত্তর মেরু থেকে বের হয় দক্ষিণ মেরুতে প্রবেশ করে, আর চুম্বকের অভ্যন্তরে দক্ষিণ মেরু থেকে উত্তর মেরু পর্যন্ত বিস্তৃত হয়, অর্থাৎ এটা একটা পুরো বদ্ধ পথ, একদম বদ্ধ পথ। ঠিক আছে, এবার দেখ, আমি এখানে ছবিটা এঁকেছি, তোরা সবাই ছবিটা দেখতে পাচ্ছিস। এই ছবিতে তোরা সবাই দেখ, আমি একটা দণ্ডচুম্বক এঁকেছি। এই দণ্ডচুম্বকটা আমার ঠিক এইভাবে রয়েছে, মানে এদিকটা হচ্ছে আমার উত্তর মেরু, এদিকটা হচ্ছে আমার দক্ষিণ মেরু, যার জন্য আমার এই উত্তর মেরু থেকে বলরেখাগুলো বের হচ্ছে। দেখ, কিছু বলরেখা এখান থেকে বের হয়ে দক্ষিণ মেরুতে এসে প্রবেশ করছে, আর কিছু বলরেখা এদিকে বিস্তৃত হয়েছে, বা কিছু বলরেখা এদিক থেকে আবার এখানে এসে মিলিত হচ্ছে। তার মানে কি, তার মানে আমি বলতে চাইছি যে আমার চুম্বকের বাইরে বলরেখাগুলো তো হচ্ছে উত্তর মেরু থেকে বের হচ্ছে, দক্ষিণ মেরুতে প্রবেশ করছে, আর চুম্বকের অভ্যন্তরে কি হচ্ছে, এই দেখ আমি অ্যারো সিম্বল দিয়ে দেখিয়ে দিচ্ছি, দক্ষিণ থেকে উত্তর পর্যন্ত বিস্তৃত রয়েছে। ঠিক আছে, আমাদের এই বিষয়টা আমাদের লাগবে। অর্থাৎ যদি আমাকে কোথাও বলা হয় যে চৌম্বক ক্ষেত্রের অভিমুখ, তাহলে চৌম্বক ক্ষেত্রের অভিমুখ মানে চৌম্বক বলরেখার অভিমুখে প্রকাশ করে। আমি তো বললাম এইমাত্র যে একটা স্পর্শক অঙ্কন করতে হয়। তোরা ধরে নে, তোরা সবাই আমাকে দেখছিস, তাহলে আমার ফিগারের রিপ্রেজেন্টেশন অনুযায়ী ধরে নে আমার ডান হাত, মানে ডান দিকের আমার যে দেওয়ালটা রয়েছে, এই দেওয়ালটা হচ্ছে একটা উত্তর মেরু, কোনো একটা দণ্ডচুম্বকের উত্তর মেরু। তাহলে ধরে নে একটা দণ্ডচুম্বক রয়েছে, সেই এটা যদি দণ্ডচুম্বক হয়, তাহলে দণ্ডচুম্বকের এই উত্তর মেরুটা হচ্ছে আমার এই দেওয়ালটা। ঠিক আছে, আমি আর একটা দণ্ডচুম্বক নিচ্ছি। সবাই কল্পনা কর এই পেনটার যে ক্যাপটা আছে, এই ক্যাপটা হচ্ছে উত্তর মেরু, তাহলে পেছন দিকটা তাহলে দক্ষিণ মেরু হবে। তাহলে দেখ, আমার এই দুখানা পেন রয়েছে, এই যে দুটো পেন আমি নিয়েছি, তাহলে এই দুটো পেনের এটা হচ্ছে উত্তর মেরু আর এটা হচ্ছে দক্ষিণ মেরু, আর তার মাঝখানে যে ফাঁকা জায়গাটা রয়েছে, এই ফাঁকা জায়গাতে আমি রয়েছি বা তোরা রয়েছিস। তাহলে এখানে তাহলে কি হবে, তাহলে এই উত্তর মেরু থেকে বলরেখাগুলো বের হচ্ছে, কিছু বলরেখা তো দক্ষিণ মেরুতে প্রবেশ করছে, কোনো অসুবিধা নেই। এখান থেকে বাকি কিছু বলরেখা তাহলে বের হয়ে তাহলে দেখ এই দক্ষিণ মেরুতে প্রবেশ করছে। তার মানে এখানে চৌম্বক ক্ষেত্রের অভিমুখ কোন দিকে হবে, তাহলে চৌম্বক ক্ষেত্রের অভিমুখ হবে দেখ আমার ডান হাত থেকে আমার বাঁ হাতের দিকে। তার মানে এইটা হচ্ছে চৌম্বক ক্ষেত্রের অভিমুখ হচ্ছে। আমি তোদের এই চৌম্বক ক্ষেত্রের অভিমুখটা বোঝানোর জন্য তোদের হচ্ছে আমি এটা করলাম। বা তোরা সবাই আরেকটা কাজ করতে পারিস, তোরা একটা অশ্বক্ষুরাকৃতি যে শেপটা হয়, সেই শেপেরও তোরা হচ্ছে একটা দণ্ডচুম্বক কল্পনা করতে পারিস। অর্থাৎ আমি যদি এই দণ্ডচুম্বকটাকে যদি এরকম বাঁকিয়ে যদি একটা অশ্বক্ষুরাকৃতির শেপ দিই, তাহলে সেটা কীরকম হবে। তাহলে তোরা দেখ আমার এই হাতটার মতো, তাহলে এটা দেখ আমার হচ্ছে এই একটা চুম্বক, সেই চুম্বকে যদি এটা টান করা হতো, তাহলে ধরেন এটা হচ্ছে আমার উত্তর মেরু, এটা হচ্ছে আমার দক্ষিণ মেরু। আমি যখন এটা বেঁকিয়ে যখন আমি গোল টাইপের করে দিচ্ছি, এই মাঝখানে যে ফাঁকা জায়গাটা রয়েছে, আমি যেখানে হাত রাখছি, এই ফাঁকা জায়গাটাতে তোর হচ্ছে দেখ এটা উত্তর মেরু, এটা দক্ষিণ মেরু, তাহলে উত্তর মেরুতে দক্ষিণ মেরু পর্যন্ত তাহলে এই দিক বড়, তাহলে সে বলরেখাগুলো বিস্তৃত রয়েছে। তারপরে এই ফাঁকা এইখানে এই স্থানটা তাহলে আমি কল্পনা করতে পারি। আমি এইভাবে তোদের বলছি। তার মানে এখানে আমরা এরপরে যেগুলো প্রসিড করব, যখনই আমি কোনো একটা জায়গায় তোদের হচ্ছে চৌম্বক ক্ষেত্রের অভিমুখ বলবো, তাহলে যেদিক থেকে যেদিকে, ধর আমি যদি এদিক থেকে এদিকে বলি, তাহলে আমি এদিকে চৌম্বক ক্ষেত্রের অভিমুখটা বোঝাচ্ছি। তার মানে আমার পেছন দিকটা হচ্ছে উত্তর মেরু হবে, সামনের দিকটা হচ্ছে দক্ষিণ মেরু। যেহেতু এটা চুম্বকের বাইরে আমরা আলোচনা করছি, চুম্বকের ভেতরে বললে উল্টোটা হতো। ঠিক আছে, আচ্ছা, এইবার তোরা সবাই যখন তোরা স্থির তড়িৎ পড়েছিলি, তখন তোরা শিখেছিলি যে যদি একটা তড়িৎ ক্ষেত্র থাকে, সেই তড়িৎ ক্ষেত্রের মধ্যে যদি আমি একটা যে কোনো আধান, সে ধনাত্মক আধান সে ঋণাত্মক আধান আমি রাখি, আমরা মানে সচরাচর সবাই ধনাত্মক আধান ধরে নিই। কোনো একটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে যদি আমি একটা ধনাত্মক আধানকে রাখি, তাহলে সেই ধনাত্মক আধানের উপর ওই তড়িৎ ক্ষেত্রের জন্য একটা বল প্রযুক্ত হয়। সেই বলটাকে আমরা কি বলি, সেই বলটাকে আমরা বলি তড়িৎ ক্ষেত্র দ্বারা প্রযুক্ত বল বা তড়িৎ ক্ষেত্রীয় বল। এই যে বলটা, সেই বলটার সমীকরণ তোরা সবাই কি জানিস, F = QE। তার মানে এখানে F = QE, কিউটা হচ্ছে আধানের মান।
তাহলে এফ সমান কিউ ইন্টু ই, তাহলে এফ আর ই এই দুটো ভেক্টর রাশি, কিউটা তো একটা স্কেলার রাশি, তার মানে এখানে ই এর অভিমুখ যেদিকে হয় আমার এফ এর অভিমুখও সেই দিকেই হয়। তার মানে তোরা যদি বলিস যে স্যার আপনার থেকে আমাদের দিকে, মানে আমার থেকে তোদের দিকে যদি এই দিক বরাবর যদি একটা তড়িৎ ক্ষেত্র থাকে, তাহলে সেই তড়িৎ ক্ষেত্রের দিক বরাবর যদি আমি একটা ধনাত্মক আধানকে রেখে দিই, তাহলে সেক্ষেত্রে কি হবে, তড়িৎ ক্ষেত্রের দিক বরাবর মানে কি, অ্যাকচুয়ালি তড়িৎ ক্ষেত্রের দিক কোনটা হয় তোদের আমি আরেকবার রিমাইন্ডার দিয়ে দিচ্ছি। একটা ধনাত্মক আধান রয়েছে আর একটা ঋণাত্মক আধান রয়েছে, এই ধনাত্মক আধান থেকে ঋণাত্মক আধানের দিকে তড়িৎ ক্ষেত্র অভিমুখ হয় সবসময়ের জন্য। তার মানে কি, তার মানে আমার শরীরটা তোরা ধরে নিয়ে সবাই আমি ধনাত্মক আধান আর তোরা হচ্ছে ঋণাত্মক আধান। তাহলে আমি আমাদের মাঝখানে যদি আমি একটা ধনাত্মক আধানকে রেখে দিই, অন্য একটা ধনাত্মক আধান যদি রেখে দিই, তাহলে কি হবে, সেই ধনাত্মক আধান আমার জন্য বিকর্ষণ বল অনুভব করবে আর তোদের জন্য আকর্ষণ বল অনুভব করবে, যার জন্য ওই ধনাত্মক আধান তাহলে তোদের দিকে তাহলে হচ্ছে গতিশীল হচ্ছে, তৈরি গতিশীল হচ্ছে, তার মানে কি তোদের দিকে একটা ত্বরণ লাভ করছে। আর ত্বরণ লাভ কখন করে, যখন ওর উপর একটা বল প্রযুক্ত হয়, কারণ আমরা জানি সবাই বল সমান বল এফ সমান মাস ইন্টু অ্যাক্সিলারেশন, ভর ইন্টু ত্বরণ। তার মানে তোদের দিকে তাহলে হচ্ছে একটা বল প্রযুক্ত হচ্ছে বা তোদের দিকে একটা ত্বরণ লাভ করছে। এখানে তাহলে আমরা সহজভাবে বুঝতে পারছি যে এই যে প্রযুক্ত বল আর এই যে তড়িৎ ক্ষেত্র, তাহলে দুটোরই অভিমুখ একই দিক বরাবর। তার মানে কোনো তড়িৎ ক্ষেত্রের মধ্যে যদি আমরা কোনো একটা আধানকে রাখি, তাহলে সবসময়ের জন্য সেই আধান ওই তড়িৎ ক্ষেত্রের অভিমুখের দিকে গতিশীল হতে চেষ্টা করে। এই সম্পর্কিত তোরা সকলে তোদের বইতে কতগুলো পয়েন্ট আকারে দেওয়া রয়েছে, বা তোরা সবাই যখন বিভিন্ন বই, সেই ছায়া পাবলিকেশনের বই হোক বা তোরা সাঁতরার বই হোক, তোরা সবাই এখানে দেখবি যে ওরকম তড়িৎ ক্ষেত্রের সুষম তড়িৎ ক্ষেত্রের মধ্যে যদি কোনো একটা আধানকে রাখা হয়, যদি স্থির অবস্থায় রাখা হয়, যদি তাকে প্রাথমিক দিক দিয়ে রাখা হয়, বা যদি একটা তড়িৎ ক্ষেত্র তার সাথে লম্ব দিক বরাবর যদি একটা আধানকে ছোড়া হয়, তাহলে তার মানে পথের যে বা ট্রাজেক্টরি আমরা যেটা বলি বা সঞ্চার পথ, তার সমীকরণ কেমন হবে, বা স্থির অবস্থায় থাকলে তার সমীকরণ কেমন হবে, বা গতিশীল হলে তার সমীকরণ কেমন হবে, এই সম্পর্কিত দেখবি তোদের বইতে করে দেওয়া আছে। আমি সেগুলো বই এখানে বোর্ডে আর করিনি, কারণ ওগুলো তোরা সবাই স্থির তৈরিতে করে রেখেছিস। আমাদের এখানে যেটা শেখার মতো সেটা হচ্ছে যদি চৌম্বক ক্ষেত্র হয় তাহলে কি হবে। আচ্ছা, তোরা সবাই তড়িৎ ক্ষেত্র এর আগে পড়ে রেখেছিস, আর এখন তোরা পড়ছিস চৌম্বক ক্ষেত্র। সত্যি কথা বলতে তড়িৎ ক্ষেত্র আর চৌম্বক ক্ষেত্র অ্যাকচুয়ালি আলাদাভাবে থাকে না, তড়িৎ ক্ষেত্র আর চৌম্বক ক্ষেত্র একসাথে থাকে, সেই জন্য তড়িৎ চুম্বকীয় ক্ষেত্র বলা হয়। কিন্তু আমরা যেহেতু তোরা এখন খুবই ছোট, তোরা এখন সত্যি খুবই ছোট, তোদের সিলেবাসে একদম সামান্য রয়েছে, মানে তোরা সবাই বিজ্ঞানার্স এখানে, যার জন্য তোদের হচ্ছে আগে তড়িৎ ক্ষেত্র আলাদাভাবে শেখানো হয়েছে, এবার আমরা চৌম্বক ক্ষেত্রে আলাদাভাবে শিখবো। এরপরে তোরা একটা চ্যাপ্টার, ছোটো চ্যাপ্টার দেখবি, যখন তোরা হচ্ছে সবাই গ্র্যাজুয়েশন পড়তে যাবি তখন তোরা হচ্ছে ডিটেলসে শিখবি, তখন দেখবি তোরা হচ্ছে এই দুটো তড়িৎ ক্ষেত্র চৌম্বক ক্ষেত্রকে নিয়ে একটা তড়িৎ চুম্বকীয় ক্ষেত্র বা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ বলে একটা চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টার তোরা শিখবি। তোদের এখানে আছে ছোট্ট অংশ এই চ্যাপ্টারটা, কিন্তু পরবর্তীকালে তোরা হচ্ছে অনেক ডিটেলসে পড়বি। তাহলে আমরা সবাই চৌম্বক ক্ষেত্র সম্পর্কে এখানে শিখবো। অ্যাকচুয়ালি আমাদের এখানকার মোটেই হচ্ছে চৌম্বক ক্ষেত্র সম্পর্কে শেখা। দেখ, একটা চৌম্বক ক্ষেত্র রয়েছে, তোদের প্রথমে আজকে বলে দিচ্ছি যে চৌম্বক ক্ষেত্রের দিক কোনটা। এইটা তোরা ধরে নে একটা উত্তর মেরু কোনো একটা দণ্ডচুম্বকের, এটা তোরা ধরে নে একটা দক্ষিণ মেরু কোনো একটা দণ্ডচুম্বকের। তাহলে আমার এই ঘরে এদিক থেকে এদিকে তোরা ধরে নে একটা চৌম্বক ক্ষেত্র আমার আছে। ক্লিয়ার? আচ্ছা, এইবার তাহলে এই চৌম্বক ক্ষেত্রের মধ্যে যদি আমি একটা আধানকে রাখি তাহলে কি হবে। অ্যাকচুয়ালি কোনো স্থানে তড়িৎ ক্ষেত্র আর চৌম্বক ক্ষেত্র, তোর সাথে এটা সবাই মাথায় রাখ, তড়িৎ ক্ষেত্র আর চৌম্বক ক্ষেত্র সবসময় লম্ব হয়ে অবস্থান করে। ধর যদি বলি যে এক্স অক্ষ বরাবর তড়িৎ ক্ষেত্র রয়েছে, তাহলে ওয়াই অক্ষ বরাবর চৌম্বক ক্ষেত্র থাকবে। মানে যদি একই তড়িৎ চুম্বকীয় ক্ষেত্র হয়, তাহলে এক্স অক্ষ বরাবর তড়িৎ ক্ষেত্র আর ওয়াই অক্ষ বরাবর চৌম্বক ক্ষেত্র সবসময় বিরাজমান হয়, বা এক্স অক্ষ বরাবর যদি তড়িৎ ক্ষেত্র জেড অক্ষ বরাবর চৌম্বক ক্ষেত্র বিরাজমান হয়। তার মানে কি, তার মানে অ্যাকচুয়ালি আমি এটাই বলতে চাইছি, তড়িৎ ক্ষেত্র আর চৌম্বক ক্ষেত্রের মধ্যেকার কোণ সবসময়ের জন্য 90 ডিগ্রি হয়। ঠিক আছে? এইবার তোরা সবাই একটা জিনিস ভেবে দেখ, আমি এই যে চৌম্বক ক্ষেত্রটা আমার রয়েছে এই দেওয়াল থেকে এই দেওয়ালের দিকে, আমি এর মধ্যে একটা আধানকে ছেড়ে দিলাম। যখনই আমি একটা আধানকে ছেড়ে দেবো, যদি ওই আধানটা স্থির অবস্থায় থাকে, তাহলে সেক্ষেত্রে ওই আধানের উপর চৌম্বক ক্ষেত্র দ্বারা কোনো বল প্রযুক্ত হয় না। কিন্তু যদি সেটা গতিশীল হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু ওই চৌম্বক ক্ষেত্র ওর উপরে একটা বল প্রয়োগ করে। আবার বলছি, যদি কোনো একটা চৌম্বক ক্ষেত্রের মধ্যে যদি আমি একটা কোনো আধানকে ছেড়ে দিই, যদি আমি একটা স্থির অবস্থায় ছেড়ে দিই, তাহলে সেক্ষেত্রে কিন্তু ওর উপরে কোনো রকম বল প্রযুক্ত হয় না। কিন্তু যখনই ওই আধানটা গতিশীল হবে, তখনই সাথে সাথে ওর উপরে চৌম্বক ক্ষেত্র দ্বারা একটা বল প্রযুক্ত হবে। তাহলে তোদের কাছে প্রশ্ন দিতে পারে, তাহলে স্যার তড়িৎ চুম্বকীয় ক্ষেত্রের মধ্যে যদি আমি একটা আধানকে ছেড়ে তাহলে কি হবে। অ্যাকচুয়ালি কি হয় জানিস, তড়িৎ চুম্বকীয় ক্ষেত্রের মধ্যে তোরা যখন একটা আধানকে ছেড়ে দিবি,
স্থির অবস্থা তুই ধর ছেড়ে দিলি, গতিশীল না, স্থির অবস্থা যদি ছেড়ে দিস, তাহলে প্রথমে তড়িৎ ক্ষেত্রের জন্য ওই আধানটা গতিশীল হতে চেষ্টা করে। আর তোরা সবাই জানিস যে তড়িৎ ক্ষেত্র আর চৌম্বক ক্ষেত্র একেবারে লম্ব দিক বরাবর থাকে, তাহলে সেক্ষেত্রে ওই তড়িৎ ক্ষেত্রের জন্য ওই আধানটা গতিশীল হতে চেষ্টা করে। যেই গতিশীল হতে চেষ্টা করে তখনই চৌম্বক ক্ষেত্রের উপরে বল প্রয়োগ করা শুরু করে দেয়, ইনস্ট্যান্ট। বুঝতে পারলাম সবাইকে? এইবার এই যে তোরা যেটা শুনলি প্রত্যেকে, তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্র সম্পর্কিত যে বিষয়টা, অর্থাৎ চৌম্বক ক্ষেত্রে যে বলটা প্রয়োগ করছে, এই বলটাকে আমরা প্রত্যেকে একটা সমীকরণ দিয়ে শিখব। সেই সমীকরণটাকে দেখ আমি লিখেছি এখানে। চৌম্বক ক্ষেত্রকে যে নর্মালি ক্যাপিটাল বি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। এই চৌম্বক ক্ষেত্রকে যখন ক্যাপিটাল বি দিয়ে রিপ্রেজেন্ট করা হচ্ছে, এই চৌম্বক ক্ষেত্রের দ্বারা যে প্রযুক্ত বল হয় সেই বলটাকে আমি এখানে এফ সাবস্ক্রিপ্টে এম, এম মানে হচ্ছে ম্যাগনেটিক ফোর্স, এখানে লিখেছিলাম এফ সাবস্ক্রিপ্টে ই মানে ইলেকট্রিক ফোর্স, আর এখানে এফ এম লিখেছি ম্যাগনেটিক ফোর্স। এই এফ এম সমান কিউ ইন্টু ভি ক্রস বি। কিউ ইন্টু ভি ক্রস বি মানে কি? তোরা সবাই কল্পনা করে এইভাবে, আমি তোদের আগে বলেছি এই ঘরের হিসাবে আমার চৌম্বক ক্ষেত্রের দিক কোনটা, তোদের বাঁ দিক থেকে ডান দিক বা আমার ডান দিক থেকে বাঁ দিক, মানে এই ঘরের এই দিক থেকে এদিক বরাবর, আমি সেই দিক বরাবর একটা পেনকে রেখেছি। ক্লিয়ার? আমি একটা আধানকে ধর আমার থেকে তোর দিকে গতিশীল করে দিলাম, তাহলে এটা দেখ তোর হচ্ছে এই আধানটা এই দিক বরাবর গতিশীল হচ্ছে, ভি বেগে এদিকে যাচ্ছে। তাহলে এক্ষেত্রে আমি যদি দেখি এই আধানটার ওপরে এই চৌম্বক ক্ষেত্রে যে বল প্রয়োগ করবে সেই বলের সমীকরণ হচ্ছে এফ সমান কিউ ইন্টু ভি ক্রস বি। ভি ক্রস বি, রিমেম্বার ক্রস সিম্বলটা তোদের আমি শিখেছিলাম কার্ল, ভি কার্ল বি। ভি কার্ল মানে তোরা সবাই জানিস পেঁচানো, ভি থেকে বির দিকে পেঁচাও। আচ্ছা তাহলে এই পেন দুটোর মধ্যে কোনটা ভি কোনটা বি? ভি মানে হচ্ছে ভেলোসিটি, এইটা হচ্ছে আমার ভি এর দিক, আর বি কোনটা? এটা হচ্ছে আমার বি এর দিক, মানে চৌম্বক ক্ষেত্রের দিক। তাই আমি বলেছি ভি ক্রস বি। তাহলে ভি এর থেকে ভি এর পরে আমি হাত রাখলাম, ভি এর থেকে বি এর দিকে আমি হাত পেঁচাচ্ছি, ভি এর থেকে বি এর দিকে আমি হাত পেঁচাচ্ছি। আমার বুড়ো আঙুল কোন দিকে দেখ? ওপরের দিক বরাবর। তাহলে এই যে আমার বুড়ো আঙুলটা উপরের দিক বরাবর হচ্ছে, তাহলে এইটা হচ্ছে আমার চৌম্বক ক্ষেত্র দ্বারা প্রযুক্ত বলের অভিমুখ। সবাই এটা কিন্তু মাথায় রাখবি। আবারও বলছি, এখানে কিন্তু তোরা সকলে যেটা শিখছিস সেটা হচ্ছে ক্রস প্রোডাক্ট তোরা শিখছিস। আর এই ক্রস প্রোডাক্ট যখন আমরা করছি সেখানে দুটো ভেক্টর কোয়ান্টিটি, ধর এটা ভি ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর, এই দুটো ভেক্টর কোয়ান্টিটি যেখানে লেজ, মানে দুটো ভেক্টরের যে লেজ, মাথা না, মানে দুটো তীর চিহ্নর লেজ যেখানে ফেদার থাকে, সেই দুটোকে আমরা একটা বিন্দু টাচ করেছি, করার পরে সেই বিন্দুতে আমি আমার হাতের, আমাদের সবার হাতের এই অংশটা বা এই অংশটা টাচ করাবো। ঠিক আছে? টাচ করে আমি মুভমেন্টটা দেবো। তাহলে দেখ আমি তোদের শেখাচ্ছি, তোরা ক্লাস 11 শিখেছিস আমি জানি, তবুও আমি বলছি এটা হচ্ছে ভি, এটা হচ্ছে বি, ভি ক্রস বি। আমি এদিক বরাবর দেখ আমি আমার আঙুলগুলো পেঁচাচ্ছি। যদি আমাকে বি ক্রস ভি বলতে, তাহলে আমি দেখ এইদিকে হাত পেঁচাতে পারতাম না, আমার হাত ভেঙে যেত ঘোরাতে গেলে। তাহলে তখন আমার হাতটা কী করতো? ঘুরিয়ে নিত। তো এইদিক বরাবর তাহলে আমি হাত তখন পেঁচাতাম, তাহলে আমার অভিমুখটা নিচের দিকে হতো। তাহলে এখানে আমি তাহলে কী শেখাচ্ছি? তাহলে এই যে আমার ভি এর দিক, ভি তার থেকে বি এর দিকে আমি হাত ঘোরাচ্ছি, তাহলে আমার থাম কোন দিকে? ওপরের দিকে। তার মানে এই ওপরের দিকটা হচ্ছে আমার চৌম্বক ক্ষেত্র দ্বারা প্রযুক্ত বলের অভিমুখ। তোরা সবাই একটা জিনিস লক্ষ্য করে দেখতো, চৌম্বক ক্ষেত্র আছে কোন দিক বরাবর? চৌম্বক ক্ষেত্র আছে এই দিক বরাবর। আমাদের আধানটা কোন দিকে গতিশীল রয়েছে? আধানটা এই দিক বরাবর গতিশীল রয়েছে। আর বলটা কোন দিকে প্রযুক্ত হচ্ছে? বলটা দেখ লম্ব দিক বরাবর। তার মানে তোরা বলতে পারি যে চৌম্বক ক্ষেত্রের সাপেক্ষে লম্ব দিকে বল প্রযুক্ত হচ্ছে, বা আধান যেদিকে গতিশীল রয়েছে তার সাপেক্ষে লম্ব দিকে বল প্রযুক্ত হচ্ছে, অর্থাৎ এই তলটার সাপেক্ষে লম্বায় বল প্রযুক্ত হচ্ছে। তার মানে তোরা সবাই যখন ক্লাস 9-এ পড়েছিলি কার্যহীন বল, মনে করে দেখ, যদি কোনো একটা আধান গতিশীল থাকে আর তার সাথে যদি লম্ব দিক বরাবর যদি বল প্রযুক্ত হয়, তাহলে সেই বলটাকে আমরা বলে থাকি কার্যহীন বল। যদি কোনো একটা বস্তু গতিশীল থাকে আর ওই বস্তুর উপর প্রযুক্ত বল যদি লম্ব দিক বরাবর হয়, তাহলে সেটাকে আমরা বলে থাকি কার্যহীন বল। মনে করে দেখ, তোরা সেই শিখেছিলি সূর্যের চারিদিকে পৃথিবীর আবর্তন, এক্ষেত্রে সূর্য আর পৃথিবীর মধ্যে যে আকর্ষণ বল কাজ করছে, সেই আকর্ষণ বল একটা কার্যহীন বল। একজন ব্যক্তি সুটকেস হাতে নিয়ে মানে সমতল রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, তাহলে সুটকেসটাকে পৃথিবী তার কেন্দ্রের দিকে আকর্ষণ করছে, আর ব্যক্তির সামনের দিকে গেছেন, এখানে মধ্যকার কোণ হচ্ছে 90 ডিগ্রি, তবে এটা হচ্ছে কার্যহীন বল। এই ক্ষেত্রে তাদের হচ্ছে সবাই কিন্তু চৌম্বক ক্ষেত্রীয় বল একটা কার্যহীন বল। আজকে আমরা এখানে শিখলাম একটা। এবার দেখ, এই যে চৌম্বক ক্ষেত্রীয় বল যে একটা কার্যহীন বল, আমি তোদের এই প্রমাণটা করে দিচ্ছি এখানে। তোদের এই প্রশ্ন দেওয়া হয় যে প্রমাণ করে যে চৌম্বক ক্ষেত্রীয় বলটি কার্যহীন বল। আমরা কার্য মানে কি জানি? দেখ আমি কার্য ডিডব্লিউ সমান লিখেছি এফ ডট ডিএস, বল ইন্টু সরণ। ডট প্রোডাক্ট করা মানে কি? এখানে স্কেলার যেহেতু হয়, তাহলে এফ ডট ডিএস। তাহলে এবার এফ ডট ডিএস যখন করেছি, মানে এফ এম ডট ডিএস যেটা করেছি, তাহলে এখানে ডিএস মানে সরণকে কী লিখতে পারি? বেগ ইন্টু সময় লিখতে পারি আমি, কারণ আমার বেগ মানে ভি সমান ডিএস ডিটি আমরা জানি। তাহলে
বেগ ভি সমান যদি ডিএস ডিটি হয় তাহলে ডিএস সমান লিখে যায় ভিডিটি, তাহলে আমি সেটা লিখেছিলাম ভিডিটি। এবার তোরা সবাই এইমাত্র তো জানিস এফ এম আর ভি এর মধ্যেকার কোণ কত। এফ এম আর ভি এর মধ্যেকার কোণ হচ্ছে 90 ডিগ্রি। এফ এম আর ভি লম্ব হয়ে থাকে, কারণ আমার এই নীল পেন্টের অভিমুখ ছিল এই দিক বরাবর আর আমার বলের অভিমুখ ছিল এই দিক বরাবর, মানে মধ্যেকার কোণ 90 ডিগ্রি। তাহলে যেহেতু কোণ 90 ডিগ্রি, তাহলে এদের ডট গুণান্তর আমার কত দেবে, মানে cos 90 ডিগ্রি দিচ্ছে। cos 90 ডিগ্রি দেওয়া মানে কি, তার মানে দেখতো আমার ডিডব্লিউ মান কত হচ্ছে, 0 হচ্ছে। দেখ এই প্রমাণটা আমি করে দিচ্ছি এখানে, এটা 2 নম্বরে একটা প্রশ্ন দেওয়া হয়, ঠিক আছে। তাহলে আমরা সবাই চৌম্বক ক্ষেত্রের জন্য প্রযুক্ত বলও শিখে নিলাম। তড়িৎ ক্ষেত্র আর চৌম্বক ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্র আর চৌম্বক ক্ষেত্র যদি কোথাও একসাথে থাকে এবং সেক্ষেত্রে যদি একটা কিউ মানের আধানকে আমি ওই তড়িৎ চুম্বকীয় ক্ষেত্রের মধ্যে রেখে দিই, তাহলে ওর উপরে মোট কতটা বল প্রযুক্ত হয়। সেই বলটা দেখে আমি এখানে লিখেছি এফ, সেই বলটাকে আমি লিখেছি এফ, এবং এই এফ এর মান হচ্ছে এফই প্লাস এফ এম। এফই মানে হচ্ছে তড়িৎ ক্ষেত্র দ্বারা প্রযুক্ত বল, আর এফ এর মানে হচ্ছে চৌম্বক ক্ষেত্র দ্বারা প্রযুক্ত বল। এই এফই প্লাস এফ এর মানে হচ্ছে মোট বল, আর এই মোট বলটাকে আমি কি বলছি, কিউ ইন্টু ই প্লাস ভি প্লাস বি। তার মানে এই যে তোরা এফ বলটা তোরা পাচ্ছি সবাই, এই বলটাকে বলা হচ্ছে লোরেঞ্জ বল, LORENTZ, এটাকে বলা হচ্ছে কি লোরেঞ্জ ফোর্স, ঠিক আছে। এইবার আমরা এই লোরেঞ্জ বল সম্পর্কে সবাই শিখে রাখলাম। এরপরে আমরা আজকে এখানে চৌম্বক ক্ষেত্র সম্পর্কে ডিটেলসে শিখব। এখানে তোরা সবাই তাকা, এখানে বি মানে হচ্ছে আমাদের চৌম্বক ক্ষেত্র, মানে এই সমীকরণটা থেকে আমি চৌম্বক ক্ষেত্র বি এর মাত্রাটা বের করতে পারি। আমরা এখানে তাহলে চৌম্বক ক্ষেত্রের মাত্রার একক শিখব। এখানে বি এর মাত্রা থেকে আমি বের করতে পারি, দেখে লিখেছি বি এর মাত্রা, তাহলে বি এর মাত্রা বি সমান তাহলে কি লিখতে পারি, আমি এটা শুধু যদি স্কেলার মান নিয়ে কাজ করি তাহলে এফ সমান কিউভিবি লিখতে পারছি। তাহলে স্কেলার যদি আমি নিয়ে কাজ করি, আমি ক্রস আর দিচ্ছি না, এফ সমান কিউভিবি, কারণ ওই জন্য সাইন থিটা আসে, সাইন থিটা হচ্ছে একটা একক এবং মাত্রাবিহীন রাশি। যাই হোক, এখানে তোরা সবাই বি সমান তাহলে কি লিখতে পারছিস, এফ বাই কিউভি। তাহলে আমি দেখ সেটা লিখছি, ডাইমেনশন অফ বি সমান এফ বাই কিউভি। এফ মানে কি বল, বলের মাত্রা কি ML_T-2, দেখ সেটা আমি লিখছি ML_T-2। কিউ এর মাত্রা কি, কিউ ইজ ইকুয়াল টু আইটি, তাহলে কিউ ইজ ইকুয়াল টু আইটি লিখেছি, কারণ আধান কিন্তু মৌলিক রাশি নয়, তড়িৎ প্রবাহ মাত্রা এবং সময় মৌলিক রাশি। কিউ ইজ ইকুয়াল টু আইটি লিখেছি, আর বেগ ভি সমান LT-1, সেটা আমি লিখেছি। লেখার পরে এইটাকে পুরোটা সমাধান করলাম, করার পর দেখে আমি কি পেলাম, মাত্রা পাচ্ছি MT-2I-1, MT-2I-1। তাহলে এটা হচ্ছে তাহলে কি আমাদের চৌম্বক ক্ষেত্র বি এর মাত্রা। আচ্ছা, চৌম্বক ক্ষেত্র বি এর একক আমরা শিখবো। চৌম্বক ক্ষেত্র বি এর একক হচ্ছে এসআই একক হচ্ছে ওয়েবার পার মিটার স্কোয়ার। ওয়েবারটা হচ্ছে কিন্তু একজন সায়েন্টিস্টের নাম। আমরা এখানে কতগুলো নাম শিখবো, ওয়েবার, টেসলা, ম্যাক্সওয়েল, গস, এগুলো সব কিন্তু একজন বিজ্ঞানীর নাম। দেখ এসআই একক হচ্ছে ওয়েবার পার মিটার স্কোয়ার, বা এটাকে টেসলা বলা হয়, অর টেসলা, ওয়েবার পার মিটার স্কোয়ার অর টেসলা। আর দেখ সিজিএস একক লিখেছি ম্যাক্সওয়েল পার সেমি স্কোয়ার অর গস, ঠিক আছে। এই ম্যাক্সওয়েল পার সেমি স্কোয়ার অর গস, এখানে এই টেসলা আর গসের মধ্যে মানে সিজিএস আর এসআই একের মধ্যে সম্পর্ক কি, 1 টেসলা সমান 10⁴ গস, 1 টেসলা সমান 10⁴ গস। এখানে একটা কথা বলে রাখি, ওয়েবার আর মিটার, ওয়েবার আর ম্যাক্সওয়েল যে কথাটা আমি ইউজ করলাম না, এই ওয়েবার আর ম্যাক্সওয়েলও কিন্তু অন্য আরেকটা রাশির একক, সেটা হচ্ছে চৌম্বক ফ্লাক্সের একক। এটাকে আমি লিখে দিচ্ছি, চৌম্বক ফ্লাক্সের সিজিএস এসআই একক ম্যাক্সওয়েল এবং ওয়েবার, ঠিক আছে। এদের মধ্যে একটা সম্পর্ক হয়, তোরা এই সম্পর্ক থেকে তোরা হচ্ছে এই ওদের মধ্যে সম্পর্ক বের করতে পারিস, মানে 1 টেসলা সমান 10⁴ গস, এটা থেকে তোরা হচ্ছে সম্পর্কটা বের করতে পারিস। তোর বাড়িতে সবাই ক্যালকুলেশন করে দেখবি, তোরা সম্পর্কটা পেয়ে যাবি। আমি লিখে দিচ্ছি 1 ওয়েবার সমান 10⁸ ম্যাক্সওয়েল, 1 ওয়েবার সমান 10⁸ ম্যাক্সওয়েল। সবাইকে একটা কথা বলি, কোনো বিজ্ঞানীর নামাঙ্করণ দিয়ে যখন কোনো একটা একক লেখা হয়, যদি ওই বিজ্ঞানীর পুরো নাম তোরা লিখিস তাহলে ফার্স্ট অ্যালফাবেট স্মল হয়, মানে পুরো সবকটা অ্যালফাবেটই স্মল হবে, আর যদি মানে স্মল লেটার হবে। আর যদি তোরা হচ্ছে শুধুমাত্র তার নামের আদি অক্ষরটা অর্থাৎ প্রথম অক্ষরটা দিয়ে তোরা রিপ্রেজেন্ট করিস, তাহলে সেটা শুধুমাত্র ক্যাপিটাল দিতে হয়, ঠিক আছে। যেমন ধর নিউটন, নিউটন যদি আমি লিখি তাহলে আমি প্রথম এনটা স্মল দেবো যদি পুরো নিউটন বানান করে লিখি, আর যদি শুধু এন লিখি তাহলে ক্যাপিটাল দেবো, ঠিক আছে। এখানে আমি তাই করেছি দেখ, টেসলা বা ওয়েবার বা ম্যাক্সওয়েল এই সমস্ত ক্ষেত্রে। আচ্ছা, এখানে তোদেরকে একটা জিনিস বলে দিই সকলকে, যে একটা জিনিস এখানে মিল রয়েছে, লক্ষণীয় বিষয়। মিলটা কি রয়েছে, মিলটা হচ্ছে দেখ, তোরা সকলে দেখ, আমরা ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম শিখেছি। এই ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম আর তোদের হচ্ছে এই লোরেঞ্জ বল, এই দুটো একই জিনিস। কেমন বিষয়টা, আমি যদি ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম নিয়ে আমরা যদি কাজ করি, দেখ আমার বাঁ হাতের আমি তোরা শিখেছিলি, যদি কোনো এক ব্যক্তি বাম হাতে তর্জনী, মধ্যমা এবং বৃদ্ধাঙ্গুষ্ঠ,
তর্জনী, মধ্যমা এবং বৃদ্ধাঙ্গুষ্ঠ এই তিনটেকে যদি একে অপরের সাথে সমকোণে রাখে, এবং তোদের আমি শিখেছিলাম যারা ক্লাস 10 আমার ক্লাস করেছিস তখন আমি শিখেছিলাম তচৌমত, মনে রাখার জন্য তচৌমত। তচৌমতের সেই শর্টকাট মানে এমভিটি শিখেছিলাম তচৌমত। তচৌমত মানে কি শিখেছিলাম? ত মানে হচ্ছে তর্জনী, চৌ মানে হচ্ছে চৌম্বক ক্ষেত্র, তর্জনী বরাবর চৌম্বক ক্ষেত্র, মত ম মানে হচ্ছে মধ্যমা, আর তারপরে ত মানে হচ্ছে তড়িৎ প্রবাহ, মধ্যমা বরাবর তড়িৎ প্রবাহ যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু এই সূত্রটা প্রয়োগ করতে পারি। এই তচৌমত মানে কি? দেখ এখানে আমার এই ঘরে আমার চৌম্বক ক্ষেত্র কোন দিক বরাবর? চৌম্বক ক্ষেত্র আমাদের এই দেওয়াল থেকে এই দেওয়ালের দিকে রয়েছে, মানে তর্জনী বরাবর। মধ্যমা বরাবর তড়িৎ প্রবাহ হচ্ছে এই মধ্যমা বরাবর তড়িৎ প্রবাহ হচ্ছে আমার, ঠিক আছে? তাহলে তর্জনী বরাবর চৌম্বক ক্ষেত্র, মধ্যমা বরাবর তড়িৎ প্রবাহ হচ্ছে। তাহলে বৃদ্ধাঙ্গুষ্ঠ বরাবর ওই তড়িৎবাহী তার বা ওই আধানের উপর প্রযুক্ত বল ক্রিয়া করে। তোরা এটা শিখেছিলি। এই বৃদ্ধাঙ্গুষ্ঠ বরাবর এই তড়িৎবাহী তার, যদি তার হতো তাহলে তার উপর প্রযুক্ত বল হতো, মানে তারটা উপরের দিকে উঠতো। আর যদি একটা আধান হয় তাহলে সেই আধানটাকে উপর দিকে যেন কেউ টেনে তুলে নিয়ে যাচ্ছে। দেখ তোরা এই সূত্রটা আর এই লোরেঞ্জের বল তার যে চৌম্বক ক্ষেত্রীয় পার্ট যেটা, দেখ দুটো দেখ সেম, আমি একই জিনিস তোদের বললাম, ঠিক আছে? আচ্ছা, এইবার আমরা যদি একটা সুষম চৌম্বক ক্ষেত্র, আমি একটা যদি সুষম চৌম্বক ক্ষেত্র রাখি, সেই সুষম চৌম্বক ক্ষেত্র দ্বারা ওই চৌম্বক ক্ষেত্রের মধ্যে যদি একটা কারেন্ট মানে পরিবাহী তার আমি রাখি, সেই তারের উপরে যে বলটা প্রযুক্ত হবে সেই বলের অভিমুখ আমরা বের করবো। অর্থাৎ আমি তোদের এইমাত্র যেটা বললাম ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম, সেটাকেই আমি আবার বলছি। ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়মে তোরা সবাই শিখেছিলি তর্জনী বরাবর চৌম্বক ক্ষেত্র, মধ্যমা বরাবর যদি তড়িৎ প্রবাহ হয় তাহলে বৃদ্ধাঙ্গুষ্ঠী বরাবর ওই তড়িৎবাহী তারের উপর বা ওই আধানের উপর যে বল কার্যকরী সেই বলের অভিমুখকে নির্দেশ করে, তাই তো? বা বিক্ষেপের দিকে প্রকাশ করে, এরকম তোরা শিখেছিলি। এখানে ঠিক সেরকম, যদি আমি এবার একটা সুষম চৌম্বক ক্ষেত্রের মধ্যে একটা তড়িৎবাহী তার রাখি, তাহলে সেই তারের উপরে তাহলে বল কোন দিকে প্রযুক্ত হবে সেটা আমরা এবার বের করবো, এবং সেটা ক্যালকুলেটিভ ওয়েতে বের করবো। এই মানে লোরেঞ্জ বলের যে চৌম্বক ক্ষেত্রীয় অংশ সেটা থেকে। এই ঘরে আমার এই দেওয়াল থেকে এই দেওয়ালের দিকে একটা চৌম্বক ক্ষেত্র রয়েছে, আমি প্রথমে ধরে নিয়েছি। আমি ধরে নিচ্ছি এবার আমার মানে পেছন থেকে তোদের দিকে, তোদের পেছন দিক বরাবর একটা তার রয়েছে, টান টান করার তার। তাহলে এই তারের সাথে চৌম্বক ক্ষেত্র মানে 90 ডিগ্রি কোণ করে রয়েছে, 90 ডিগ্রি না অন্য যে কোনো কোণ করে থাকলেও কোনো অসুবিধা নেই। তাহলে তার রয়েছে, আর ধরছি এই তার বরাবর এই দিক থেকে এই দিক বরাবর একটা তড়িৎ প্রবাহ হচ্ছে। তাহলে দেখ ঠিক একই রকমভাবে তর্জনী বরাবর চৌম্বক ক্ষেত্র, মধ্যমা বরাবর তড়িৎ প্রবাহ, তাহলে বৃদ্ধাঙ্গুষ্ঠী বরাবর ওই পরিবাহী তারের উপর বল প্রযুক্ত হবে, তার মানে এই তারটার উপরে উপর দিকে বল প্রযুক্ত হবে। সেটাকেই আমরা ক্যালকুলেশন করে বের করব। আমি যার জন্য কী করেছি, আমি একটা অসীম দৈর্ঘ্যের তার নিয়েছি, সেই তারের অসীম দৈর্ঘ্যের তারের মধ্যে কোনো একটা অংশ আমি এল অংশ কেটে নিয়েছি, আমি এল দৈর্ঘ্যের অংশ নিয়েছি। আর এই এল দৈর্ঘ্যের যে তারটা আমি নিয়েছি এর মধ্যে ছোট্ট একটা অংশ আমি নিয়েছি ডিএল, ঠিক আছে? এই ডিএল দৈর্ঘ্যের যে তারটা আমি নিয়েছি ছবিতে তোরা দেখতে পাচ্ছিস, এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে এ। মানে এই যদি আমার তারটা হয়, এটা এই তারটা পুরো দৈর্ঘ্য হচ্ছে আমার এল, আমি এর মধ্যে ছোট্ট একটা দৈর্ঘ্য নিচ্ছি ডিএল, আর এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল মানে আমি যদি এখানে ছাপ নিয়ে আমার হাতে যে ছাপটা করবে তাহলে দেখতে পাচ্ছি একটা ক্ষেত্রফল হচ্ছে এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা হচ্ছে আমার কত এ। তাহলে এই ডিএল অংশের আমার আয়তন কত হবে? ক্ষেত্রফল ইন্টু দূরত্ব এডিএল। তাহলে দেখ সেটা আমি লিখেছি এ ইন্টু ডিএল। দেখ এখানে আমি লিখেছি এডিএল হচ্ছে আমার ওই ডিএল দৈর্ঘ্যের আয়তন। প্রতি একক আয়তনে যদি আমার আধানের সংখ্যা যদি এন হয়, স্মল এন হয়, তাহলে এই এডিএল অংশে কতটা আমার আধান থাকবে? আমি আবার বলছি, প্রতি একক আয়তনে যদি আমার আধান সংখ্যা যদি এন হয়, মানে দেখ আধান ঘনত্ব যেটা আমি বলছি, আধান ঘনত্ব যদি আমার এন হয় তাহলে এডিএল অংশে তাহলে কতগুলো আধান থাকবে? নিশ্চয়ই এন এ ডিএল। এক একটা আধানের যদি মান যদি স্মল কিউ করে হয়, দেখ আমি এখানে ধরেছি আধানের মান কিউ, এক একটা আধান যদি মান যদি স্মল কিউ করে হয়, তাহলে এই এন এ ডিএল সংখ্যক আধানের মোট মান কত হবে? নিশ্চয়ই হবে কিউ এন এ ডিএল। বুঝতে পারলাম? এবং সেটাকে দেখ আমি ক্যাপিটাল কিউ দিয়ে প্রকাশ করেছি, দেখ লিখেছিলেন ক্যাপিটাল কিউ সমান কিউ এন এ ডিএল। আচ্ছা, এই কিউ এন এ ডিএল এটাকে যেটা আমি ক্যাপিটাল কিউ দিয়ে প্রকাশ করছি, এটা তো একটা মোট কিছুটা আধানের মান। তাহলে এই আধানটা আমি তাহলে বলতে পারি তার বরাবর গতিশীল, মানে তোদের দিকে এই তার বরাবর গতিশীল রয়েছে, আর এই দিক বরাবর চৌম্বক ক্ষেত্র রয়েছে। তাহলে এই মাত্র তো আমরা সবাই চৌম্বক ক্ষেত্র দ্বারা কোনো গতিশীল আধানের উপর প্রযুক্ত বল আমরা শিখলাম, এফ ইজ কিউ ভি ক্রস ভি। তাহলে আমি লিখতে পারি এখানে দেখ সেটা আমি লিখেছি ডিএফ সমান কিউ ইন্টু ভি ক্রস ভি। এখানে ভি মানে কি? এখানে ভি মানে হচ্ছে প্রতিটা আধানের অনুপ্রবাহ বেগ আমি ধরে নিয়েছি, মানে যেটা গড় বেগ আমরা ধরি, অনুপ্রবাহ বেগ বা ড্রিফট ভেলোসিটি। তাহলে ভি ক্রস ভি,
এবার তোরা হচ্ছে সবাই কিউ এর মানটা এখানে বসিয়ে দে, কিউ এন এ ডি এল। এবার তোরা সবাই দেখতো আধানগুলো কোন দিক বরাবর গতিশীল রয়েছে, যেদিকে তার রয়েছে, মানে এটা যদি আমার তার হয়, আমাদের তারের মধ্যে দিয়ে আধানগুলো গতিশীল রয়েছে, তার মানে তারের দৈর্ঘ্যের যে অভিমুখ আর তারের এই আধানগুলো যে বেগের অভিমুখ, তাহলে দুটো নিশ্চয়ই একই দিক বরাবর। তাহলে সেই জন্য দেখ আমি এখানে ভি আর ডিএল দুটোকে ইন্টারচেঞ্জ করে দিলাম, মানে পজিশন দুটো চেঞ্জ করে দিয়েছি। ভি এ যায় ডিএল লিখলাম, ডিএল এ যায় ভি লিখলাম, অর্থাৎ আমি অ্যাকচুয়ালি ডিএল এর মাথায় ভেক্টর সিম্বলটা দিয়েছি, ভি এর মাথায় ভেক্টর সিম্বলটা দিলাম না, কারণ দুটো একই অভিমুখ। তাহলে তোরা সবাই পাচ্ছিস কিউ এন এ ভি। এই কিউ এন এ ভি মানে কি? ওহমস ল তোদের দুদিন আগে আমি শিখিয়ে আসলাম, এটা মানে হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের আই, তড়িৎ প্রবাহ মাত্রা আই। তাহলে দেখতে আমি কি পাচ্ছি, ডিএফ সমান আই ডিএল ক্রস বি, অর্থাৎ ডিএফ সমান আই ডিএল ক্রস বি। তার মানে এই তারের অভিমুখ হচ্ছে ডিএল এর দিক, এইটা হচ্ছে চৌম্বক ক্ষেত্র বি এর দিক। তাহলে দেখতো ডিএল ক্রস বি, ডিএল ক্রস বি থাম কোন দিকে? ওপর দিক বরাবর। তার মানে এখানে বড় অভিমুখ তাহলে কোন দিক বরাবর? ওপরের দিক বরাবর হবে। তার মানে এই তারটা যদি টান করে যেটা তার থাকে, তাহলে সেই তারটাকে ওপর দিকে যেন কেউ এই মাঝখানে টেনে ধরছে। মানে যেমন ধর আমরা যখন গিটার বাজাই বা কোনো কিছু বাজাই, তখন একতারা বাজাই, তখন আমরা তারটা টেনে ধরি দেখবি, ঠিক আছে? বা তোরা বলতে পারিস স্যার এখানে টান তার রয়েছে, আমরা ওই তারটাকে মাঝখানে এইভাবে টেনে ধরা আছে, ওটা ধনুকের শেপ হয়ে যাচ্ছে। এরকম আমি অ্যাকচুয়ালি বোঝাতে চাইছি। তাহলে তোরা সবাই দেখ এখানে আমরা আইডিয়াল ক্রস বি পেলাম। এইবার যদি এটা তো আমি ডিএল অংশের উপর প্রযুক্ত বলটা পেলাম, যদি আমি এল দৈর্ঘ্যের উপর যদি প্রযুক্ত বল বের করতে চাই তাহলে কী করবো? তাহলে আমি এটা ইন্টিগ্রেশন করে দেবো। তাহলে সেখানে দেখ আমি মোট বল লিখেছি এফ সমান ইন্টিগ্রেশন অফ ডিএফ আইডিয়াল ক্রস বি। এবং যদি এখানে চৌম্বক ক্ষেত্র যদি সুষম হয়, সেটা সেই সুষম চৌম্বক ক্ষেত্র বিটা যদি সুষম হয়, মানে নির্দিষ্ট মানের হয়, তাহলে ওকে ইন্টিগ্রেশন বাইরে রাখতে হবে। সেটা দেখে আমি এটা ইন্টিগ্রেশন বাইরে করে দিই, আমি দেখ তাহলে সেটা শুধুমাত্র ডিএল উপর ইন্টিগ্রেশন করছি। আর যদি কোনো কারণবশত তারটা যদি আমার পুরো বদ্ধ যদি হয়, মুক্ত না বদ্ধ, মানে একটা ক্লোজ লুপ যদি আমার হয়, তাহলে সেক্ষেত্রে আমি কি করবো? তাহলে ক্লোজ ইন্টিগ্রাল করবো। আর তোরা সবাই জানিস ক্লোজড পাথ বরাবর যদি একবার পুরো ঘুরে আসা মানে কি সরণ কত? শূন্য। তাহলে সেক্ষেত্রে মোট প্রযুক্ত বল কত হবে? শূন্য হবে। এই ছবিতে তোদেরকে আমি একটা জিনিস ভালো করে সবাইকে দেখাই। এই তারটা আমি নিয়েছি, এই তারের পাশে দেখ দুই দিকে আমি ক্রস সিম্বল দিয়েছি। আমার তোদের এতক্ষণ ধরে আমি বোঝাচ্ছি এই ঘরে আমার চৌম্বকের এদিক থেকে এদিক বরাবর, আর তারটা আমার কোন দিকে রয়েছে? এদিক থেকে এদিকে রয়েছে। কিন্তু বোর্ডের ছবিতে আমার তারটা কোন দিকে রয়েছে? তারটা তো আমার এদিকে রয়েছে। আর চৌম্বক ক্ষেত্রকে আমি কোন দিক থেকে কোন দিকে প্রকাশ করেছি? আমি তোদের দিক থেকে বোর্ডের ভেতরের দিকে। কোনো যদি একটা তোরা তীর নিস, সেই তীরের যে মাথাটা হয়, সেই মাথা যদি তোর দিকে যদি এরকম যদি দেখিস, তাহলে সেক্ষেত্রে তো তুই একটা বিন্দু দেখতে পাবি, মানে তীরটা শুধু মাথাটা দেখতে পাবি। আর তীরটা তুই যদি ঘুরিয়ে নিস, তাহলে তুই যদি পেছন দিকে তাহলে ফেদার অংশ দেখতে পাচ্ছিস। ওই পেছন দিকে ফেদারটাকে ক্রস দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, আর যদি মাথাটা দেখিস তাহলে সেটাকে ডট দিয়ে প্রকাশ করা হয়। তার মানে কোথাও তোরা যদি বোর্ডে সবাই এরকম একটা ডট সিম্বল দেখিস, তার পাশে যদি একটা গোল চিহ্ন করা থাকে, তার মানে বুঝবি ওটা এই বোর্ডের তল থেকে লম্বভাবে তোর দিকে বেরিয়ে আসছে। কোথাও যেরকম ডট সিম্বল দেখিস, ডট সিম্বলকে গোল করে দেওয়া আছে, তার মানে একটা তীর চিহ্ন বোর্ডের তল থেকে তোর দিকে বাইরের দিকে বেরিয়ে আসছে। আর যদি কখনো কোথাও দেখিস সেরকম একটা ক্রস সিম্বল, তার পাশে যেরকম গোল চিহ্ন থাকে, তার মানে তীরটা বোর্ডের ভেতরে ঢুকে যাচ্ছে লম্বভাবে। তার মানে এখানে তাহলে কি হচ্ছে? ক্রস সিম্বল দেওয়া মানে হচ্ছে এই চৌম্বক ক্ষেত্রগুলো তাহলে লম্বভাবে তাহলে এদিক বরাবর সুষম চৌম্বক ক্ষেত্র বোর্ডের ভেতরের দিকে ঢুকছে। তার মানে এখানে একটা দণ্ড চৌম্বকের উত্তর মেরু রয়েছে, বোর্ডের পেছনে একটা দক্ষিণ মেরু রয়েছে, আর এই দিক বরাবর আমার চৌম্বক ক্ষেত্রে প্রবেশ করছে। বুঝতে পারলাম সবাইকে? তাহলে এখানে আমরা কিন্তু সেটাই প্রয়োগ বুঝিয়েছি, মানে চৌম্বক ক্ষেত্র আমার বোর্ডের ভেতরের দিকে ঢুকছে, আর তারটা বোর্ডের তলের উপরে রয়েছে, আর এই দিক বরাবর তাহলে আমার তড়িৎ প্রবাহ হচ্ছে। আচ্ছা, এরপরে আমরা সবাই সাইক্লোট্রন সম্পর্কে শিখব। সাইক্লোট্রন সম্পর্কে শেখার জন্য এখানে আমি কল্পনা করছি একটা চৌম্বক ক্ষেত্র রয়েছে, সেই চৌম্বক ক্ষেত্র এই আগের ছবির মতোই আমার এখানে বোর্ডের ভেতরে প্রবেশ করছে। সুষম চৌম্বক ক্ষেত্র মানে তোরা বলতে পারিস এই বোর্ডটা আমার রয়েছে, বোর্ডের মানে তোদের দিকে একটা উত্তর মেরু রয়েছে, বোর্ডের পিছনে একটা দক্ষিণ মেরু রয়েছে, তাহলে উত্তর থেকে দক্ষিণ মেরুর দিকে একটা সুষম চৌম্বক ক্ষেত্র বোর্ডকে ভেদ করে পেছন দিকে যাচ্ছে। ঠিক আছে, দেখ সেটাকে আমি দেখ এই ক্রস সিম্বল দিয়ে প্রকাশ করেছি ছবিতে। এইবার আমি কি করলাম? এইবার আমি একটা ধনাত্মক আধান নিয়েছি, সেই ধনাত্মক আধানকে আমি এই বোর্ডের তল বরাবর আমি এদিকে থ্রো করলাম, একটা ভি বেগ দিয়ে ছুড়ে দিয়েছি। তাহলে সেটা কি হবে? তাহলে তোরা সবাই কল্পনা করে এই বোর্ডটা আমার, এই বোর্ডটার বরাবর চৌম্বক ক্ষেত্র রয়েছে, এইবার লম্বা বোর্ডের ভেতরে প্রবেশ করছে, আর আমি এখানে এই দিক বরাবর আমি তোর হচ্ছে একটা আধানকে ছুড়ে মারলাম। ঠিক আছে, তাহলে তোরা সবাই দেখ, প্রত্যেকে আমার সাথে পেন নিয়ে দেখ, মানে হাতে পেন নিয়ে বোঝ, না তোরা বুঝতে অসুবিধা হবে। এখানে এই পেনটা আমার, এই পেনটার আমাকে চৌম্বক ক্ষেত্রের অভিমুখে প্রকাশ করছে, তাহলে চৌম্বক ক্ষেত্রের দিকে আমি পেনটা ধরেছি, আর এই পেনটার দিকে আমি তোর হচ্ছে একটা আধানকে ছুড়ে মেরেছি এইদিকে ভি বেগ দিয়ে। তাহলে তোরা সবাই দেখতে কি হচ্ছে?
ভি ক্রস বি, আমার থাম কোন দিকে, উপরের দিকে, তার মানে এই আধানটার উপরের দিক বরাবর একটা তাহলে বল প্রযুক্ত হচ্ছে। তোরা কল্পনা করতো সবাই, একটা আধানকে তুই সুতোয় বেঁধে, একটা সুতোয় বেঁধে তুই আধানটা তুই ছেড়ে দিয়ে ওইদিকে থ্রো করেছিস, মানে আমার এখানে সুতোটা আমার ধরা আছে, আধানটাকে আমি এখানে আমার আধান রয়েছে, এখানে আমি এটাকে বেঁধে ধরে রেখে দিয়েছি, এবার আধানটাকে আমি এদিকে ছুড়ে দিয়েছি, তাহলে আধানটাকে তাহলে ওইদিকে সরাসরি যেতে পারবে? নিশ্চয়ই না। তাহলে ও ঘুরে তাহলে তো হচ্ছে এখানে চলে আসছে, মানে বৃত্তাকার পথ বরাবর এখান থেকে তাহলে নিশ্চয়ই এখানে চলে আসছে। কেন আসছে সেটা সবাই বুঝতে পারছিস? কারণ এখানে তাহলে হচ্ছে কি, কারণ এই আধানটার উপরে ওপরের দিকে তাহলে একটা বল প্রযুক্ত হচ্ছে, এই ওপরের দিকে বল প্রযুক্ত হচ্ছে বলেই আধানটা তাহলে হচ্ছে এখান থেকে ঘুরে এখানে চলে আসছে। তারপরে দেখ ও এই অবস্থান থেকে এই অবস্থানে চলে আসলো। একই রকমভাবে তোরা যদি এবার কল্পনা করিস, এবার আধান তাহলে কোন দিকে যাচ্ছে, উপরের দিকে যাচ্ছে, চুম্বক ক্ষেত্রে আমার এদিক বরাবর রয়েছে, আবার ভি ক্রস ভি, তাহলে বল কোন দিকে, দেখ কেন্দ্রের দিকে, তাহলে এদিকে যদি হয় তাহলে আধান তাহলে কি হবে, ঘুরে তাহলে এখানে চলে আসলো। আবার তো যদি এখানে করিস ভি ক্রস ভি, দেখ আমি যদি এখানে ভি ক্রস ভি করি তাহলে থাম নিচের দিকে হচ্ছে, তাহলে আধানটা এখান থেকে এখানে চলে আসলো। আবার তোরা যদি এখানে করিস ভি ক্রস ভি, সকলে দেখ এই ভি ক্রস ভি যদি আমি করি তাহলে দেখ থামের দিক বরাবর, আবার আধানটা তাহলে তোর এখানে চলে গেল। তার মানে তোরা সবাই লক্ষ্য করে দেখ, এই আধানটা তাহলে একটা বৃত্তাকার পথ বরাবর ঘুরছে, অর্থাৎ যখনই আমি একটা আধানকে আমি এদিক বরাবর ছুড়ে মারবো তাহলে ও কী হবে, এখানে হচ্ছে এভাবে ঘুরতে থাকবে। তার মানে এটা সুষম চৌম্বক ক্ষেত্রের সাপেক্ষে যদি লম্ব দিক বরাবর আমি যদি একটা আধানকে ছুঁড়ে মারি, তাহলে সেক্ষেত্রে এই আধানটা তোর হচ্ছে একটা বৃত্তাকার পথ বরাবর ঘুরতে থাকে।